শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামায়াতে নিবন্ধনের আপিলের রায় আজ। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা কাল। থাকছে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব। ঢালাও সুযোগ থাকবে না কালো টাকা সাদা করার। সিলেটের গোপালগঞ্জে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত, 3 জনের লাশ উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের আজকের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে 12 মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে, উস্কানি ও গণহত্যা সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামায়াত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 আগস্ট সরকার জামায়াতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামায়াত আপিল বিভাগে নিবন্ধন মামলাটির আবারও শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে ছোট হচ্ছে। তবে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ছে। জ্বালানি খাতে থাকবে প্রয়োজনীয় ভর্তুকি। বাজেট নিয়ে বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবার বাজেট হবে বাস্তবতার নিরিখে। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট হবে, রিভাইজ বাজেটের কাছাকাছি। অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেইন। ব্যবসা বান্ধব, এবার সব ব্যবসায় সমভাবে উপকার হবে তা না। যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া। আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে। যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো। আগে একটু কম ছিল, ওটাকে একটু বাড়াবো, যারা একটু এনকারেজ যারা লিস্টেড কোম্পানিতে যায়। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স কমিয়ে দেবো, মিটিংয়ে আমি সেদিন বলেছি। যত সম্ভব কম কনস্ট্রাকশনের দিকে যান। হাসপাতাল তৈরি করছেন, আপনার ডাক্তার নাই, যন্ত্রপাতি। এই নরসিংদী একটা বিরাট হাসপাতাল হয়েছে, এখনও হ্যান্ড ওভারে করতে পারছে না, বিকজ ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই। তো ওই হাসপাতাল মানে কয়শো কোটি টাকা খরচ করলেন। রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে হাসপাতাল, এইটা একই অবস্থা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে জানান অর্থ উপদেষ্টা। সোশ্যাল ভাতাটা কিছু বাড়াবো, খুব যে বাড়িয়ে দেবো তা না, তা মার্জিনাল হলো আমরা বাড়াচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলো ভাতা আছে না সোশ্যাল ওয়েলফেয়ার, সেগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে। অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গুরাই পারবে না। এটার ব্যাপার আমরা কিছু রাখছি। এবারও করমুক্ত আয় সীমা বাড়ানোর জোর দাবি আছে। অর্থ উপদেষ্টাও সে দাবিকে যৌক্তিক মনে করেন। একটু বাড়াতে হবে, কিন্তু খুব বেশি বাড়ানো যাবে, কারণ আমরা যখন এই যে
রিটার্নগুলো আসছে প্রায় 18 লক্ষ, তাই না? দেখা গেল 2/3 জিরো। এখন 2/3 জিরো কর দেয়, চিন্তা করেন, বেশিরভাগই কর দেয় না। কার 3.5 লক্ষ টাকা নাই? একটা রিক্সাওয়ালারও তো যদি 25,000 বা 30,000 ধরে, তো রিক্সাওয়ালারও তো ট্যাক্স হচ্ছে না। কিন্তু বেশিরভাগই লোকই যার বেতন মাসেই 30,000 টাকা, 40,000 টাকা, তাদেরও জিরো ট্যাক্স। অতএব চট করে ইসে করা, তো ওখানে কিছুই দেবো এবং মার্জিনাল ইসেগুলো একটু কম হবে, মিনিমাম ট্যাক্সগুলো। তো মিনিমাম ট্যাক্স আমরা একটা ঠিক করেছি, এই যে থ্রেশহোল্ড ইসে করলে একটা মিনিমাম একটা ট্যাক্স একটু দিতে হবে। জানান ভর্তুকিতে জ্বালানি মূল্য স্থিতিশীল রাখতে চায় অন্তর্বর্তী সরকার। চট করে জ্বালানির দাম বাড়াবার আমাদের প্ল্যান নাই। এর মধ্যে আমরা চেষ্টা করবো জ্বালানি রেঞ্জে আনে বেশি দামে সেটাকে যেন সাশ্রয় দিতে পারে। ওখানে বিরাট একটা সাবসিডি লাগে, ইনফ্যাক্ট জ্বালানির সাবসিডি সবচেয়ে বেশি। অপ্রদর্শিত অর্থ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানান অর্থ উপদেষ্টা। তা কালো টাকা একটা যে ঢালাই সুযোগ ছিল সেটা তো এমনি থাকবে না। আর একটা আমরা ঠিক ডিরেক্টলি কালো টাকাটা আমরা চিন্তা ভাবনা করছি যে অনেকের কালো টাকা জেনারেট হয় ল্যান্ড ট্যান্ড বিক্রি করে, যেটা প্রাইসটা ইজ এন আর্টিফিশিয়াল। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম। তাদের 2 সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোলকুর রহমান জানান, কয়েকদিন ধরেই গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার রাত 1:15টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে ইয়াজ উদ্দিনের ঘরের উপর টিলা ধসে পড়লে তারা নিহত হন। গোপালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।